প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কল্পনা করো তোমাকে কেউ বলছে যে বাজার থেকে 5 মিটার ডিজেল নিয়ে এসো। ব্যাস, তোমার তো মাথা ঘুরে যাবে, কারণ 5 মিটার ডিজেল কিভাবে হয়। আবার কেউ বলল এখান থেকে ঢাকার দূরত্ব হচ্ছে 300 কেজি। আবারও মাথা ঘুরে যাবে, কি ব্যাপার, দূরত্ব আবার কেজিতে হয় নাকি? ঠিক তাই, সব জিনিস সব উপায়ে মাপা যায় না, এক এক জিনিস এক এক একক দিয়ে মাপতে হয়। তো আজকে আমাদের আলোচনার বিষয়ও কিন্তু তাই, পরিমাপন স্কেল, পরিমিতি পরিসংখ্যানের তৃতীয় চ্যাপ্টার এটি, চতুর্থ পর্বের শিক্ষার্থীদের জন্য। তো চলো আজকে শুরু করি তৃতীয় চ্যাপ্টার, পরিমাপন স্কেল। তো যথারীতি আমরা শুরু করব অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে। প্রথম প্রশ্নটি হচ্ছে, পরিমাপন কাকে বলে? উত্তর হচ্ছে, যে পদ্ধতি ব্যবহার করে উপাত্তের বৈশিষ্ট্য পরিমাপ করা হয় তাই হচ্ছে পরিমাপন। পরের প্রশ্ন, মাপনী বা স্কেল অফ মেজারমেন্ট কি জিনিস? উপাত্তের এককগুলোকে যা দ্বারা মাপা হয় তাকেই মাপনী বলে। যেমন সাধারণত এককগুলোকে একের সাথে তুলনা করে মাপা হয়, যেমন 1 লিটার, 1 মিটার, 1 কেজি ইত্যাদি। পরের প্রশ্ন, পরিমাপন স্কেলের প্রকারভেদ। উত্তর হচ্ছে, পরিমাপন পদ্ধতি বা মাপনের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে পরিমাপনকে 4 ভাগে ভাগ করা যায়। 1. নামসূচক পরিমাপ বা ইংরেজিতে নমিনাল স্কেল। 2. ক্রমসূচক পরিমাপন, অর্ডিনাল স্কেল। 3. শ্রেণীসূচক পরিমাপন, ইন্টারভাল স্কেল। 4. আনুপাতিক পরিমাপন, রেশিও স্কেল। তোমাদের স্মরণ করিয়ে দিতে চাই যে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অতি সংক্ষিপ্ত বড় প্রশ্ন আকারে আসতে পারে। এখন একটা ছোট প্রশ্ন, শিক্ষার্থীদের ওজন কোন ধরনের স্কেল? উত্তর হচ্ছে আনুপাতিক স্কেল বা রেশিও স্কেল। পরের প্রশ্ন, শ্রেণীসূচক পরিমাপনের 2টি উদাহরণ দাও। উত্তর হচ্ছে তাপমাত্রার পরিমাপ এবং পঞ্জিকার সময়। তোমাদের বলি একই ধরনের কিন্তু আনুপাতিক স্কেল কোনটি, তারপরে নামসূচক স্কেল কোনটি, এরকম আলাদা আলাদাভাবেও কিন্তু প্রশ্ন আসতে পারে। যেমন যদি প্রশ্ন করা হয় যে ছাত্র এবং ছাত্রী, এটা কোন ধরনের স্কেল? বুঝতেই পারছো, এটা কিন্তু সেই নামসূচক স্কেল, কারণ এটা শুধুমাত্র নাম দিয়ে বোঝানো হয়েছে। তো এই ছিল আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এখন যাব আমরা সংক্ষিপ্ত প্রশ্নে। যা বলেছিলাম তাই, যে অতি সংক্ষিপ্তে যে প্রশ্ন ছিল যে পরিমাপনের প্রকারভেদ, এখানে সেইটাই বর্ণনা করতে হবে। তো সেই 4টি পরিমাপন স্কেলের প্রথমটি ছিল নামসূচক পরিমাপন, নমিনাল স্কেল। এখানে সেই সংজ্ঞাগুলোই বলা আছে যে যে পরিমাপন পদ্ধতিতে উপাত্তের এককগুলো শুধুমাত্র নামের ভিত্তিতে বিভক্ত করা হয় তাকেই নামসূচক পরিমাপন বলে। যেমন একটু আগে বললাম যে ছাত্র ছাত্রী, একইভাবে বাংলা ইংলিশ, পেশার ক্ষেত্রে যদি বলি আইনজীবী পুলিশ, সরকারি চাকরিজীবী, এরকম। অর্থাৎ যে কোনো নামের মাধ্যমে এই ক্লাসিফিকেশন, এইটাকেই বলা হবে নামসূচক পরিমাপন। নামসূচক পরিমাপনের পরে ছিল ক্রমসূচক পরিমাপন, অর্ডিনাল স্কেল। তো ক্রমসূচক পরিমাপন কি জিনিস? যে পরিমাপনে ছোট বড় হিসেবে সাজানো যাবে, কিন্তু কতটুকু ছোট বা কতটুকু বড় তা বোঝা যাবে না, একেই বলা হবে ক্রমসূচক পরিমাপন। যেমন ধরো আমি তোমাদের বলি, খেলায় ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় হয় না?
তা এটা কি বলা যাবে যে প্রথম আর দ্বিতীয়র ভিতরে যে ডিফারেন্স, তৃতীয় আর দ্বিতীয়র ভিতরে সেই ডিফারেন্স? এটা কিন্তু নাও হইতে পারে। এটাকেই আমরা ক্রমসূচক পরিমাপন বলছি। যেমন খুব সন্তুষ্টি, সন্তুষ্টি, আবার কম সন্তুষ্টি। এখন বলো, খুব সন্তুষ্টি আর সন্তুষ্টির মাঝখানের কতটুকু গ্যাপ, আর সন্তুষ্টি আর কম সন্তুষ্টি এর মাঝে কতটুকু গ্যাপ, এটা বোঝা যাবে না, কিন্তু ছোট বড় আকারে সাজানো যাবে। এটাকেই বলা হচ্ছে ক্রমসূচক পরিমাপন। 3 নম্বর পরিমাপন হচ্ছে শ্রেণীসূচক পরিমাপন, অর্থাৎ ইন্টারভ্যাল স্কেল। তো এটা কি? এটা হচ্ছে সেই শ্রেণীসূচক পরিমাপন যেখানে ছোট বড় তো করা যাবেই, পাশাপাশি এই ইন্টারভ্যাল বা ডিফারেন্সটা বোঝা যাবে। যেমন ধরো 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস আর 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস, এই দুই জায়গায় এই ডিফারেন্স কিন্তু সেম। অর্থাৎ শ্রেণীসূচক পরিমাপনে এই যে দূরত্ব একে অন্যের সাথে, এইটা কিন্তু নির্দিষ্ট। যেমন যেমন হচ্ছে যে 3 দিন, কালকের থেকে সামনের 3 দিন, আর 10 দিন পরের থেকে তার সামনের 3 দিন, এই 3 দিন কি কখনো আলাদা? না। এই জন্য এইটাকে বলা হয় ইন্টারভ্যাল স্কেল বা শ্রেণীসূচক স্কেল। এই স্কেল সম্পর্কে আরও দু একটি কথা হচ্ছে, এখানে সংখ্যা থাকলেও তা গুণভাগ করা যাবে না, এবং এর ভিতরে যদি কোনো শূন্য থাকে সেই শূন্যটা কিন্তু প্রকৃত শূন্য নয়। যেমন ধরো যে 0 ডিগ্রি সেলসিয়াস, জিরো। এখন এই জিরো মানে কি নাই? কারণ আমরা যে কোনো জিরো বা শূন্য মানে কিন্তু নাই ধরি। তা এখন 0 ডিগ্রি সেলসিয়াস মানে কি কোনোই তাপমাত্রা নাই? আসলে তা না। এইটা হচ্ছে একটা রেফারেন্স পয়েন্ট। পরিমাপন স্কেলের আমাদের শেষটা ছিল হচ্ছে আনুপাতিক পরিমাপন, যেটা রেশিও স্কেল বলা হয়। তো রেশিও স্কেলটা তাহলে কি? আসলে রেশিও স্কেলে আগের যে 3টে স্কেল ছিল তার সব বৈশিষ্ট্যই থাকবে, অর্থাৎ ক্রম অনুযায়ী সাজানোও যাবে, তার ডিফারেন্সটাও জানা যাবে, এবং এখানে সকল ধরনের গাণিতিক প্রয়োগ করা যাবে। যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ সবই করা যাবে। যেমন উদাহরণ হিসেবে দিই আমরা ওজন। এখন ধরো 5 কেজি ওজনের সাথে 3 কেজি ওজন যোগ করা যাবে, 5 কেজি ওজনের সাথে 2 কেজি ওজন গুণ করা যাবে। তারপরে ধরো দূরত্ব, দূরত্বও কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ সব করা যায়। যেমন আয়, আমরা যে টাকা আয় করি, হ্যাঁ, 200 টাকা, 500 টাকা, 1000, কোটি টাকা, এগুলো দেখো সবই যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়। শুধু তাই না, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ওই যে শূন্যর কথা বলেছিলাম, এখানকার শূন্য কিন্তু প্রকৃতই শূন্য। ধরে নাও যে কারোর আয় 0 টাকা, তার মানে কি? তার মানে কি তার কাছে কোনো টাকা আছে? নাই। আবার ধরো শূন্য দূরত্ব, শূন্য দূরত্ব মানে কি আসলেই কোনো দূরত্ব? না, কোনোই দূরত্ব না। কিন্তু আমরা এই যে শ্রেণীসূচক ইন্টারভ্যাল স্কেলের ক্ষেত্রে দেখেছিলাম যে ওখানে শূন্য মানে কিন্তু কিছু না, তা কিন্তু না। ওই যে 0 ডিগ্রি সেলসিয়াস, এটার মানে কিন্তু ওখানে তাপমাত্রা আছে, 0 ডিগ্রিতে আছে। কিন্তু এখানে শূন্য দূরত্ব মানে কোনো দূরত্বই নেই, 0 টাকা মানে কোনো টাকাই নেই। তার অর্থ এই রেশিও স্কেলে শূন্য মানে প্রকৃতই সে শূন্য। এবারে প্রশ্ন, নামসূচক যে পরিমাপন ছিল তার বৈশিষ্ট্য কী? এতক্ষণ যে আলোচনা করেছি তা বুঝতেই পারছো নামসূচকের বৈশিষ্ট্য। তারপরেও আমরা এক একটা করে দেখি। যেমন এর বৈশিষ্ট্যটা খুবই সহজ এবং সহজে বোঝা যায় যে নামসূচক মানে কি নারী পুরুষ, হ্যাঁ, বাংলা ইংরেজি। এই যে নামসূচক যে পরিমাপন, এটা কিন্তু আসলে সহজ। এটি নামকরণ এবং শ্রেণীকরণ একটা প্রক্রিয়া, বুঝতেই পারছো, এক একটা গ্রুপকে নির্দেশ করে। এই প্রকার স্কেলে কোনো প্রকার অবশিষ্ট থাকে না। আসলে যেহেতু সংখ্যাই ব্যবহার করা হয় না, তাই অবশিষ্টর প্রশ্ন নেই। এতে প্রতিটির শ্রেণী একটু স্বতন্ত্র। খেয়াল করে দেখো, বাংলা একটা গ্রুপ, ইংরেজি একটা গ্রুপ, স্বতন্ত্র, নারী পুরুষ তারপরে বলা হচ্ছে যে এই স্কেলের সংখ্যার মধ্যে কোনো ব্যবধান নির্ণয় সম্ভব নয়। এটা আমরা ইতোমধ্যে দেখেছি যে এখানে সংখ্যা যদি ব্যবহার করা হয় তা কিন্তু সংখ্যা হিসেবে না। যেমন যেমন ধরো হোটেলের বিভিন্ন রুম নাম্বার থাকে না, তোমাদের ক্লাসরুমের রুম নাম্বার থাকে। এখন এই রুম নাম্বার থেকে ওই রুম নাম্বার বিয়োগ করা যাবে কখনো? যায় না। পরের প্রশ্ন হচ্ছে
ক্রমসূচক পরিমাপনের বৈশিষ্ট্য। তো ক্রমসূচক পরিমাপনের বৈশিষ্ট্য কীরকম? এটা আগেরটা চাইতে একটু শক্তিশালী, বুঝতেই পারছো। আগে দুইটা নাম ছিল, ধরো ছাত্র ও ছাত্রী, এখন কে বড় এটা কি বলতে পারবা? এটা কিন্তু কখনো বলা যাবে না, অমানবিক। যেমন ধরো রিক্সাওয়ালা আর ভ্যানওয়ালা, কে বড়? না, বলা যাবে না। ওইটা কেবলমাত্র শুধু নাম সূচক গ্রুপ করা যেত, কে বড় ছোট বলা যেত না। কিন্তু ক্রম সূচকের বেলায় ওই নাম থাকবে ঠিকই, কিন্তু সেটাকে বড় ছোট বলা যাবে। এই জন্য এটাকে বলা হচ্ছে যে একটু অধিকতর শক্তিশালী। এই স্কেলে বস্তু বিষয়ের অবস্থানকে ক্রম অনুসারে সাজানো যায়। আমরা এই কারণেই তো এটার নাম হয়েছে ক্রমসূচক। কিন্তু আমরা বলেছিলাম যে এটা সাজানো গেলেও এর পার্থক্য করা যায় না। সেই কথাটা দেখো তারপরে বলা আছে যে এর ভিতরে পার্থক্যটা বোঝানো যায় না। এই পরিমাপের নির্দিষ্ট কোনো একক নেই বলা হচ্ছে। আসলে কি একক আছে নাকি? যেমন ধরো তুমি দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছে, দ্বিতীয় হয়েছে, তৃতীয় হয়েছে। তা কি এরকম বলা যাবে যে প্রথম হয়েছে সে হচ্ছে 1 কেজি, যে দ্বিতীয় হয়েছে সে হচ্ছে 2 কেজি? না, এইভাবে কিন্তু বলা যায় না। সেই জন্য ক্রমসূচক পরিমাপনের এর কোনো একক নাই, তাই বলা হচ্ছে। এতে পরম শূন্য বলতে কিছু নাই। ওই যে যেটা কথা বলছিলাম, পরম শূন্য তো শুধু শেষেরটাই আছে। এতে কিন্তু কোনো পরম শূন্য নাই। পরম শূন্য মানে শূন্য মানে যে কিছু না, এখানে কিন্তু তা না। এখানে শূন্য মানে একটা রেফারেন্স পয়েন্ট। যেমন এতে কোনো প্রকার গাণিতিক প্রয়োগ করা সম্ভব না। এই যে এখানে ধরো তুমি বলো তো যে এই ক্রমসূচক মানে কি? আমি খুব সন্তুষ্ট, আমি অল্প সন্তুষ্ট, আমি মোটেই সন্তুষ্ট না। এই যে আমরা ক্রম অনুযায়ী সাজালাম, এখন এইটাকে কি যোগ বিয়োগ করা যাবে কোনো দিন? যাবে না কিন্তু। ওই যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই কিন্তু যোগ বিয়োগ করা যায় না। সাজানো যায় কিন্তু যোগ বিয়োগ করা যায় না, সেই কথাটা বলা হচ্ছে। পরের প্রশ্ন হচ্ছে শ্রেণী সূচক পরিমাপনের বৈশিষ্ট্য কি? মানে আমাদের সাইডটাই, এটা 3 নম্বর ছিল, মনে আছে নিশ্চয়ই। তাহলে আমরা দেখতে পাচ্ছি শ্রেণী সূচক পরিমাপনের বৈশিষ্ট্যর প্রথমটা রয়েছে, এটি একটি সংখ্যাতাত্ত্বিক পরিমাপ। কারণ শ্রেণী সূচকে দেখো সংখ্যা আছে, যেমন ধরো ওই যে ক্যালেন্ডার, দিন, তারিখ, সময়, এমনকি তাপমাত্রা, ওই যে বলছিলাম 1 ডিগ্রি, 2 ডিগ্রি। তার মানে এখানে সংখ্যার ব্যবহার কিন্তু আছে। এই পরিমাপে মানগুলোর মধ্যকার দূরত্ব জানা যায়। ওই যেমন বলছিলাম কিন্তু যে 5 ডিগ্রি, 6 ডিগ্রি, 6 ডিগ্রি থেকে 7 ডিগ্রি, এই ডিফারেন্স কিন্তু সেম। অর্থাৎ শ্রেণী সূচকের এই পার্থক্যটা একই, যে ছোটোর থেকে একটু বড় যা, বড় চেয়ে আর একটু বড় যা, এগুলোর পার্থক্য একই। কিন্তু ওই ক্রম সূচকে কিন্তু পার্থক্যটা বোঝা যেত না। এতে মানগুলোর মধ্যে তুলনা করা সম্ভব, অবশ্যই সম্ভব। যেহেতু এই যে পার্থক্য করা যায়, সেই জন্য মানগুলো তুলনা করা সম্ভব। এখানেও কিন্তু পরম শূন্য বলতে কিছু নাই, আবারও বলছি, তাই না? পরম শূন্যর মানটা কেবলমাত্র আনুপাতিকে, মনে করে দেখো, ওখানে 0 টাকা মানে কোনো টাকা নাই। কিন্তু এইখানে 0 ডিগ্রি সেলসিয়াস মানে কিন্তু 0 না, মানে একেবারে 0 ডিগ্রি সেলসিয়াস মানে কোনো তাপমাত্রা নেই, তাই কি নাকি? না, তাপমাত্রা আছে কিন্তু সেটা 0। তারপর রয়েছে এই পরিমাপে যে কোনো ধরনের তথ্যকে যোগ বিয়োগ করা যায়। অর্থাৎ এখানে শুধুমাত্র যোগ বিয়োগ করা যায়, মনে রাখতে হবে, কিন্তু গুণ ভাগ কিন্তু করা যায় না। অর্থাৎ সকল গাণিতিক কাজ করা যায় না, শুধু যোগ বিয়োগ করা যায়। এখন আসা যাক শেষ প্রশ্নে, সংক্ষিপ্তর, যে আনুপাতিক সূচক পরিমাপনের বৈশিষ্ট্য। অর্থাৎ এই সেই পরিমাপন সূচক যেটার ভিতরে প্রায় সব কোয়ালিটি আছে। আমরা দেখি একটু। এটি বিজ্ঞানভিত্তিক যুক্তিসম্মত একটি স্কেল। তার মানে এইটা দিয়ে সব কাজ করা যায়, সেইটা বলা হচ্ছে। এই প্রকারের স্কেলের পরম শূন্যর উপস্থিতি আছে, কারণ আমরা দেখেছিলাম কিন্তু যে 0 টাকা, 0 দূরত্ব, 0 ওজন, এগুলো মানে আসলে কিছুই না। এই স্কেলের প্রাপ্ত তথ্যাবলীর সব ধরনের গাণিতিক বিশ্লেষণ সম্ভব, অর্থাৎ যোগ, বিয়োগ, গুণ, ভাগ, গড়, সমষ্টি এসব করা যায়। এই স্কেলের সব ধরনের পরিসংখ্যানগত পরিমাপ সম্ভব। তার মানে যেহেতু গাণিতিক প্রয়োগ করা যায়, তাহলে বাকি কাজগুলো করা সম্ভব। এখানে বলা আছে সামাজিক গবেষণায় এটা ভীষণভাবে কাজে লাগে। তার মানে বুঝতেই পারছো যে আমরা যে 4টা পরিমাপন দেখলাম, পরিমাপন সূচক, তার এই এই যে প্রপার্টিজ বা বৈশিষ্ট্যগুলো কিন্তু আলাদা আলাদাভাবে সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসতে পারে। এই হচ্ছে সংক্ষিপ্ত অংশ গেল। এরপরে আমাদের রয়েছে রচনামূলক প্রশ্নের অল্প কয়েকটা।
রচনামূলক প্রশ্নের প্রথম যে প্রশ্নটা আমরা এখানে রেখেছি সেটা হচ্ছে পরিমাপনের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যগুলো দেখি। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে স্বরূপতা বা আইডেন্টিটি, অর্থাৎ কোনো পরিমাপন বৈশিষ্ট্য হবে একটা আইডেন্টিটি। যেমন ধরো আমরা একদম প্রথমটাই যদি ধরি নামসূচক, খেয়াল করে দেখো তো ওখানে ছাত্র এবং ছাত্রী এটার একটা স্বতন্ত্রতা আছে না? আছে। তারপরে রয়েছে ক্রম বা মাত্রা, ম্যাগনিচুড, অর্থাৎ আমরা ওই যে দ্বিতীয়টায় যেটা দেখছিলাম যে সাজানো যায় একটা আর একটার থেকে ছোট বড় বা উঁচু নিচু এইভাবে সাজানো যায়। তারপরের বৈশিষ্ট্যটা কার সঙ্গে মেলে? ওই যে শ্রেণী সূচকের সাথে, অর্থাৎ ইকুয়াল ইন্টারভেল, মানে ওই যে একটার থেকে আরেকটা যে কত বড় এটা সব জায়গায় সেম, এটাকে বলা হচ্ছে সমদ্রণ। এখানে সেই প্রকৃত শূন্যের কথাই কিন্তু বলা হচ্ছে। ন্যূনতম শূন্য মানের অর্থ হলো সেই প্রকৃত শূন্য। আর মনে আছে নিশ্চয়ই যে এই 4টে স্কেলের ভিতরে কেবলমাত্র রেশিও স্কেলেই ছিল প্রকৃত শূন্য, আর কোথাও প্রকৃত শূন্য ছিল না। এই ছিল পরিমাপনের বৈশিষ্ট্য। এই 4টা বৈশিষ্ট্য কি কি? একটা হচ্ছে স্বরূপতা বা আইডেন্টিটি, তারপর একটা ক্রম বা মাত্রা যেটাকে ইংরেজিতে ম্যাগনিচুড বলে, তারপর হচ্ছে সমদ্রণ যেটা হচ্ছে ইকুয়াল ইন্টারভেলস, আর ন্যূনতম শূন্য মান আর মিনিমাম ভ্যালু অফ 0। এরপরের বড় প্রশ্নটা হচ্ছে মাপনী বা পরিমাপন স্কেলের প্রয়োজনীয়তা। এই জিনিসগুলো খুবই সহজ হয়ে থাকে, এগুলো নিজেরা পড়লেই পারবা। তারপরও আমি একটু বলি যে পরিমাপন স্কেলের প্রয়োজনীয়তা অপরিসীম, না? বিশেষ করে নির্ভুল তথ্য সংগ্রহের জন্য এটা ভীষণভাবে কাজে লাগে। দেখো, নির্ভুল তথ্য ছাড়া কিন্তু কোনো কিছু হয় না, তাই এই পরিমাপন স্কেল খুবই গুরুত্বপূর্ণ। সঠিক পরিকল্পনা গ্রহণের জন্যও কিন্তু পরিমাপন স্কেলগুলো খুব দরকার হয়। তারপরে সেই শূন্য সম্পর্কে কথা বলা হচ্ছে যে প্রকৃত শূন্য যখন নয়, সেখানে শূন্য মানে এই নয় যে কোনো একজন ছাত্র একটা বিষয়ে 0 পেয়েছে তার মানে যে সে আসলে কিছুই জানে না, তা কিন্তু না। পরীক্ষায় যে প্রশ্নটা আসছিল সেইটা সে পারেনি, এইটাই কিন্তু। তো একইভাবে এখানে অনুরূপভাবে বলা হচ্ছে যে শিক্ষা দীক্ষা ব্যবসা বাণিজ্য যে কোনো ক্ষেত্রেই আসলে এই মাপনীগুলো দরকার হয়। সঠিক পরিকল্পনা বা সিদ্ধান্ত গ্রহণের জন্যও কিন্তু দরকার হয়। এই জাতীয় প্রশ্ন কিন্তু তোমরা এইভাবে যদি চর্চা করো, দুই একটা পয়েন্ট নিজেরাও তৈরি করে লিখতে পারবে। এই চ্যাপ্টারের শেষ প্রশ্ন, বড় প্রশ্ন, বিভিন্ন চলকের পরিমাপনের স্কেল শনাক্তকরণ। এইটা আসলেই খুবই সোজা। একটু আগে আমরা যে আলোচনাগুলো করেছি তার ভিতরে রয়েছে, তোমাদের বলেছিলাম যে ছাত্র ছাত্রী কোন ধরনের স্কেল মনে আছে? নাম সূচক স্কেল। তারপরে ধরো ক্যালেন্ডারের পাতা বা ক্যালেন্ডার সময়, এটা কোন ধরনের স্কেল? শ্রেণী সূচক স্কেল, মনে আছে? তো ওই জিনিসটাই এখানে আমরা আবার বড় প্রশ্নে আলোচনা করছি। তাহলে এখানে বলা আছে সেই 4টি স্কেল আমরা কিভাবে চিনব, কোন তথ্য দেখে যে বলবো এটা কোন স্কেল। তো সেইটার জন্য এখানে আমরা প্রথমেই সেই নামসূচক স্কেলের কথাই বলি। এখানে যেমন ধরো এখানে নারী, পুরুষ, ছাত্র, ছাত্রী, ভাষায় যদি বলি বাংলা, ইংরেজি, এইগুলো যেমন নামসূচক। আবার দেখো আমরা শুনছি, আমরা আগে পড়ছি যে সংখ্যা এখানে তেমন ব্যবহার করা হয় না, কিন্তু এটাও আমরা দেখেছি যে ধরো রুম নাম্বার, তোমার শ্রেণীকক্ষের নাম্বার, এইগুলো কিন্তু নাম্বার হইলেও এটা নামসূচক। কারণ খেয়াল করে দেখো, এটা শুধুই একটা নাম বোঝানো হচ্ছে, এই সংখ্যা দিয়ে যোগ বিয়োগ করা যাচ্ছে না। ধরো একটা রুম নাম্বার 503 আর একটা রুম নাম্বার 204, আচ্ছা এটা যোগ বিয়োগ করে কোনো লাভ আছে বলো তো? ক্রমসূচকও আমরা জানতাম যে কোনো ধরনের ছোট বড় বোঝাইতে ক্রমসূচক ব্যবহার করা যায়। যেমন ধরো ওই যে যেমন বলছিলাম যে আমি খুবই খুশি, তো খুবই খুশি, আমি খুশি মানে কি খুবই চাইতে একটু কম খুশি, আবার আমি একদমই খুশি না, তার মানে তার চাইতে কম। দেখো সাজানো যাচ্ছে কিন্তু। একইভাবে আমরা বলেছিলাম কীরকম, ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয়, দেখো সাজানো যায় কিন্তু। গ্রেডগুলো সাজানো যায়, এগুলো সাজানো যায়, কিন্তু একে অপরের পার্থক্য বোঝা যায় না। যেমন খুব খুশি আর খুশির যে পার্থক্য, খুশি আর খুশি না এর পার্থক্য কিন্তু এক নাও হইতে পারে। এরপর এটা রয়েছে সেই শ্রেণীসূচক স্কেল। এইখানে ছোট বড় তো করা যাবেই, পাশাপাশি ওই ছোট মাঝারি, ছোট মাঝারি এবং মাঝারি থেকে বড় এর পার্থক্য বোঝা যাবে। কীরকম?
আবারও সেই স্কেলের কথা আমরা বলতে পারি যে তাপমাত্রার স্কেল, হ্যাঁ, 10 থেকে 12 ডিগ্রি, এর ভিতরে যে পার্থক্য 12 থেকে 14, এর ভিতরে কিন্তু একই পার্থক্য। কিন্তু এর আগে যেটা দেখলাম আমরা ক্রমসূচক, তার ভিতরে কিন্তু এই পার্থক্যটা বোঝা যেত না। এইটাই শুধু বোঝার বিষয়। আর এখানে আরেকটা কথা হচ্ছে যে সেই প্রকৃত শূন্য এখানে কিন্তু না, অর্থাৎ এখানে কোনো শূন্য মানে সেটা রেফারেন্স পয়েন্ট, সেইটার মানে যে কিছু না, এটা না। তাহলে এখন শেষ অংশ যেটা ছিল সেটা রেশিও স্কেল। আমরা জানি রেশিও স্কেলের মূল বিষয় হচ্ছে এর ভিতরে আগে যে 3টে স্কেল বললাম সবই এখানে থাকতে পারে, পাশাপাশি এখানে জিরোটা থাকবে, জিরো অরিজিনাল জিরো, তার মানে পরম শূন্য। অর্থাৎ এখানে জিরো যদি বলা হয় তাহলে সেটা সত্যিই জিরো, মানে তা সেখানে কিছু নাই। যেমন জিরো দূরত্ব মানে আমি আসলে কোনো দূরত্বই গেলাম না, জিরো ওজন মানে কোনো ওজন নাই, জিরো আয় মানে আমার কাছে কোনো টাকা নেই, এইটাই বোঝানো হচ্ছে। তো সুতরাং নিশ্চয়ই বুঝতে পারলে যে বিভিন্ন চলকের পরিমাপনের যে স্কেল, এটা কিভাবে শনাক্ত করা যায়। এরই মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারটা এখানেই শেষ হলো। আশা করছি যেটুকু আলোচনা করলাম তোমরা 2-1 বার দেখলে এই চ্যাপ্টারটা খুবই রপ্ত হয়ে যাবে এবং নিশ্চিত থাকো এখান থেকে পরীক্ষায় আসবেই প্রশ্ন। সকলকে অসংখ্য ধন্যবাদ। পড়ালেখার সাথে থাকো, নিশ্চয়ই ফলাফল ভালো হবে। ধন্যবাদ সকলকে।